শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে ভারতের নতুন 3টি ফৌজদারি আইন নিয়ে আইনজ্ঞের মতামত, চতুর্থ দফার লোকসভা নির্বাচন নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের প্রতিবেদন প্রকাশ, প্রফুল্ল চাকির আত্মবলিদান দিবস পালন, সত্যজিৎ রায়ের 103তম জন্মদিবস উদযাপন এবং কিংবদন্তি চিত্রকর প্রকাশ কর্মকারের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে। ভারতীয় দণ্ডবিধির 1860-এর জায়গায় কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় ফৌজদারি বিধি 1973 বা সিআরপিসির জায়গায় এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। ঔপনিবেশিক শাসনকাল থেকে চলে আসা ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর পরিবর্তে আনা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই 3টি আইন প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস আকাশবাণীকে বলেন, ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি এই আইনে গুরুত্ব পেয়েছে। আগে যেটা আমাদের 154, যেটাতে আমরা বলতাম এফআইআর রেকর্ড হয় কগনিজেবল অফেন্সে, তো সেইটা এখন চেঞ্জ করে 173। এখানে যে ইম্পর্টেন্ট চেঞ্জ হয়েছে, 0 এফআইআর যেটা ছিল সেইকে অপরাধ যেখানে হবে সেখান থেকে লোকাল জুরিসডিকশনে পাঠালে পরে এই থানায় নয় ওই থানায় এই বলে যে একটা জুরিসডিকশন কোথায় ঠিক হতো, সেইটা একটু ক্লিয়ার করেছেন এনারা। এই আইনে বলা হয়েছে যে যদি ইমেল মারফত কোনো অভিযোগ আসে রিলেটিং টু কগনিজেবল অফেন্স, তাহলে থানাকে ওই অফেন্সটা রেকর্ড করতে হবে। এবং মেন ডিফিকাল্টি ছিল যে ওই ইমেলটাতে কমপ্লেনেন্টের সিগনেচার জরুরি এফআইআর হিসেবে ট্রিট করার জন্য, তো সেটার একটা লিমিটেড টাইম করে দেওয়া হয়েছে। 165-এ যেটা পুরনো আইনে সার্চ বাই পুলিশ অফিসার ছিল, সেটাকে নতুন আইনে চেঞ্জ করে 185 করা হয়েছে এবং এখানে প্রভিশনটা ম্যান্ডেটরি রেকর্ডিং, যে পুলিশ অফিসার যখন কোনো সার্চ করবে দ্যাট শুড বি অডিও ভিডিও ইলেকট্রনিক মিনসে রেকর্ড হবে এবং মোবাইল ফোনেও রেকর্ড করতে পারবে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সারা দেশের মধ্যে এ রাজ্যে মহিলা প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই তথ্য জানিয়েছে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে দুই সংগঠনের তরফে চতুর্থ প্রতিবেদন পেশ করে রাজ্য সংযোজক ডক্টর উজ্জয়িনী হালিম বলেন, রাজ্যে 75 জন প্রার্থীর মধ্যে উচ্চ সম্পদশালী প্রথম 3 জনের তালিকায় রয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন প্রসাদ সিনহা ও বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি আমরা দেখি ফেজ 1 থেকে ফেজ 4 এর মধ্যে, তবে ফেজ 4-এই কিন্তু প্রার্থীদের গড় সম্পদ সবচেয়ে বেশি 12.08 কোটি টাকা। এই দফাতে মহিলা প্রতিদ্বন্দ্বী রয়েছেন 16 জন, যেটা সামগ্রিক পার্সেন্টেজের বিচারে হয় 21%। ফেজ 1 থেকে ফেজ 4 এর মধ্যে এবারেই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মহিলা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সবচেয়ে যারা ধনবান এরকম প্রার্থীদের নাম 3 জন পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের নাম বলে দিই। প্রথম রয়েছেন অমৃতা রায়, ইনি কৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি থেকে বিজেপির প্রার্থী। এনার মোট সম্পদ 554 কোটি টাকার বেশি। দ্বিতীয় স্থানে শত্রুঘ্ন প্রসাদ সিনহা, ইনি আসানসোল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 210 কোটি টাকার বেশি সম্পদ। এবং তৃতীয় স্থানে পাঠান ইউসুফ, ইনি বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, এনার 45 কোটি টাকার বেশি সম্পদ। এনারা সবাই প্যানের তথ্য দিয়েছেন। এবারে 75 জনের মধ্যে 1 জন নিরক্ষর, 2 জন শুধুমাত্র স্বাক্ষর, পঞ্চম শ্রেণী উত্তীর্ণ 1 জন, অষ্টম শ্রেণী উত্তীর্ণ 6 জন, মাধ্যমিক উত্তীর্ণ 10, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 12, স্নাতক 21,
স্নাতক পেশাদার 9, স্নাতকোত্তর 10, ডক্টরেট 2, ডিপ্লোমা 1, এই হচ্ছে 75 জন। চতুর্থ দফায় সর্বভারতীয় ক্ষেত্রে সামগ্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 170 জন মহিলা প্রার্থী, যেটা শতাংশের বিচারে 10%। মানে একদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে মহিলা প্রার্থী অনেক বেশি এবারে সর্বভারতীয় ক্ষেত্রের তুলনাতে। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী প্রফুল্ল চাকির আত্মবলিদান দিবস উপলক্ষে ভারতীয় জাদুঘর ও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিউজিয়ামের শিক্ষা আধিকারিক সায়ন ভট্টাচার্য। পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীত। অনুষ্ঠানে প্রফুল্ল চাকির পরিবারের বর্তমান সদস্য সুব্রত চাকি শহীদ ক্ষেত্র মোকামা স্টেশনের নাম প্রফুল্ল চাকির নামে উৎসর্গ করার দাবি জানান। অগ্নিযুগের এই কনিষ্ঠতম বিপ্লবী নিজের আত্মাহুতি দিয়েছিলেন মাত্র 19 বছর 5 মাস বয়সে। মোকামা স্টেশনে পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করে। খুব সহজ সরল ভাবে এই কথাটা কিন্তু আমাদের ইতিহাস বইতে লেখা আছে। যদিও এই বিপ্লবী যে মৃত্যুবরণ করেছিলেন 1908 সালের, সেই মৃত্যুটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। মানে আত্মহত্যার তত্ত্বটা যে কতটা ঠিক, কতটা ভুল, কতটা তাকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল, তারপর তারই রিভলভারে গুলি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, সেইগুলো এখনো কিন্তু সামনে আসেনি। তার মৃত্যুর পরে তার দেহটার কোনো হদিশ পাওয়া যায়নি। তার দেহ থেকে মাথাটাকে কেটে ফেলা হয়েছিল শনাক্তকরণের জন্য। সেই কাটা মাথা পাঠানো হয়েছিল কলকাতায়, বগুড়ায় তার মায়ের কাছেও পাঠানো হয়েছিল। স্বাধীনতার পরবর্তীকালে সেই কাটা মাথার যে করটিটা, তারও কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। তো সমস্ত ব্যাপারটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। কোনো পোস্টমর্টম রিপোর্ট সামনে আসেনি, অনেক কিছুই জানা যায় না। অনেক জায়গাতে রেকর্ডে আছে প্রফুল্ল চাকি শহীদ হয়েছিলেন 1 মে, কিন্তু অ্যাকচুয়ালি 2 মে, কারণ 30 এপ্রিলের পরে 31 এপ্রিল হয় না। তো প্রফুল্ল চাকি যেদিনকে 30 এপ্রিল মুজফ্ফরপুরে বোমা ছুড়েছিলেন, তার পরের দিনটা সমস্তিপুরে ত্রিগুণাচরণ ঘোষ নামক একজন রেলওয়ে কর্মচারী, তিনি সম্ভবত অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ছিলেন সমস্তিপুরে, তার আশ্রয়তে ছিলেন। সুতরাং সেটা তো 31 তারিখ নয়, সেটা 1 তারিখই ছিল, যেদিনকে ক্ষুদিরাম ধরা পড়েছিল। তো 2 তারিখেই প্রফুল্ল চাকি মৃত্যু হয়েছিল। এই নিয়ে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, আমাদের পরিবার থেকেও অনেকদিন ধরে এই দাবি উঠেছে। এটা নিয়ে একটা প্রয়াস করবেন যে মোকামা স্টেশনকে প্রফুল্ল চাকির নামে করা হোক, কিন্তু সেইভাবে কার্যকরী কোনো কিছু করা যায়নি। সংস্কার ভারতীর সম্পাদক তিলক সেনগুপ্ত অনুষ্ঠানে বলেন, মোকামা স্টেশনের নাম প্রফুল্ল চাকির নামে উৎসর্গ করার ক্ষেত্রে তারা সমস্ত জায়গায় দাবি তুলবেন। সংস্কার ভারতী ভারতের স্বাধীনতা সংগ্রামে অবিভক্ত বাংলার অগ্নিযুগের প্রথম আত্মবলিদানকারী বীর প্রফুল্ল চাকির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানায়। সংস্কার ভারতী চায় প্রফুল্ল চাকির আত্মাহুতি দেওয়া মোকামা স্টেশনের নামকরণ বীর বিপ্লবী প্রফুল্ল চাকির নামে হোক। তার জন্য আগামী দিনে অনেক পথ হাঁটবে। এই লক্ষ্যকে যাতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সংস্কার ভারতী স্থিরপ্রজ্ঞ এই কার্যক্রম থেকেই আমরা জানান দিতে চাই। সংস্কার ভারতী দেশ জুড়ে সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য, অঙ্কন, প্রাচীন কলার মতো একাধিক বিধা নিয়ে চর্চা করে। তার মধ্যে অন্যতম একটি চিত্র নির্মাণ। লক্ষ্য জাতীয়তাবাদী প্রেরণাদায়ী চিত্র নির্মাণের মাধ্যমে সংস্কার সাধন। সেই কাজেও পশ্চিমবঙ্গ সংস্কার ভারতী তাদের কাজের ধারাকে অব্যাহত রেখেছে। আগামী দিনে আমাদের লক্ষ্য শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আপনাদের সকলের সহযোগিতায় নিশ্চয়ই আমরা একদিন সফল হবই। অনুষ্ঠান শেষে সুমিত ঘোষ পরিচালিত বীর বিপ্লবী প্রফুল্ল চাকি শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সেই দিন বিকেল 5:20 টেলিগ্রাম মারফত কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয় এবং ক্রমেই তা প্রচারিত হয়। 30 এপ্রিল মুজফ্ফরপুরের বোমা নিক্ষেপকারী সন্দেহভাজন এক বাঙালি যুবককে মোকামা ঘাট রেল স্টেশনে পুলিশ গ্রেপ্তার করতে উদ্যত হলে তিনি আত্মঘাতী হন। পুলিশ কর্তৃক তার মৃতদেহের ছবি তোলা হয় এবং তার পরিচয় জানতে তা কলকাতায় পাঠানো হয়।
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মদিবস উপলক্ষে মহানগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মাসের ২ তারিখে। ছিল তাঁর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সত্যজিৎ রায়ের স্মারক বক্তৃতায় প্রবীণ সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলেন, পারিবারিক ঐতিহ্য তার কর্মজীবনে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেনি। উনি কিন্তু সেইভাবে সত্যি ওর পারিবারিক সঙ্গ, সংহতি, পরিবেশ কোনোটা কিন্তু পাননি। ২.৫ বছর বয়সে পিতৃহারা হন এবং তারপরে মা খুব কষ্ট করে মানুষ করেন। তার ফলে ওর জীবন দীক্ষা এবং চলচ্চিত্রকে বেছে নেওয়া ওর প্রকাশ মাধ্যম রূপে এটা একান্ত ভাবে একা একজন মানুষের ক্ষেত্রে, এবং ক্রমে ক্রমে ওর ছবিগুলো করতে করতে একটা থেকে আরেকটা ছবিতে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু উনি কোথাও বাংলার সাংস্কৃতিক ইতিহাস ও সামাজিক ইতিহাস সেটাকে নিজে কিন্তু আবিষ্কার করেছেন, উন্মোচন করেছেন। যেমন নিজের কাছে তেমনি তারই সঙ্গে সঙ্গে আমাদের বিশাল দর্শক সমাজের কাছে। এই একক কৃতিত্বের কথাটা আমরা সবসময় মনে রাখি না। বড় বেশি ওর পারিবারিক পরিবেশ, স্মৃতি, পরম্পরা সেইটার উপর জোর দিয়ে আমরা কোথাও ওকে বোধহয় একটু ছোটই করি। সেইটা বোধহয় আরেকবার নতুন করে উপলব্ধি করার সময় হোক আজকে। কিংবদন্তি চিত্রকার প্রকাশ কর্মকারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আই উইদিন আর্ট দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে শিল্পীর আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। প্রকাশ কর্মকারকে ভারতের অন্যতম সেরা শিল্পী বলে মন্তব্য করেন চিত্রকর সমীর আইচ। এটা আমরা দেখেছি, আমরা ইউরোপের প্রচুর শিল্পীদের নাম জানি যে যাদের কর্মকাণ্ডের সময় থেকে বা তাদের যতদিন তারা জীবিত ছিলেন তার বহু পরে তাদের পরিচিতি আসে, তাদের কাজগুলো মানুষের চোখে আসে, কাজগুলো সমাদৃত হয় এবং গোটা বিশ্ব আজকে সেই কাজগুলো দেখে। আমার দৃঢ় বিশ্বাস যে প্রকাশদার কাজও একদিন শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষরা দেখবেন, উপভোগ করবেন। তার কারণ আমরা যখন খুব ছোট আর্ট কলেজে পড়ি, সালটা 1973 সাল, তখন শিল্পী বলতে আমরা দু একজনকে বুঝতাম। তার কারণ হলো আমাদের যারা বাংলার আরও সিনিয়র শিল্পী তাদেরকে আমরা কাছাকাছি দেখিনি, বা আমাদের বাংলাতে পাবলিকেশনটা এতই কম, শিল্পের ওপরে বই এতই কম যে আমরা ছোট বয়সে মাস্টার পেইন্টার আমরা ইউরোপিয়ানদের সব কাজ দেখেছি, তাদের ছবি দেখেছি, তাদের পোর্ট্রেট দেখেছি, কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা সেগুলো আমাদের এখানে দেখিনি। কিন্তু প্রকাশ কর্মকারের নামটা আমরা জানতাম আর্ট কলেজে যখন ঢুকলাম, এবং শুধু জানতাম না, প্রকাশদা আমাদের কাছে একটা মিথ ছিলেন। প্রকাশদা এই করেছেন, প্রকাশদা ওই করেছেন, প্রকাশদা ঢাক বাজিয়েছেন, প্রকাশদা খালি গায়ে ঢোল বাজাতে বাজাতে ছবি নিয়ে বেরিয়ে গেছেন। এরকম বহু মিথ, মানে বহু গল্প আমরা শুনেছি। পরবর্তী জীবনে যখন আর্ট কলেজ থেকে বেরোলাম, যখন প্রকাশদার সান্নিধ্য পেলাম, সেখানে আমার মনে হয়েছে যে প্রকাশদার দুটো ক্যারেক্টার, একটা হলো ওপর থেকে প্রকাশদা, আর হলো ভেতরের প্রকাশদা। এই ভেতরের প্রকাশদাকে চেনাটাই বড় দুর্লভ কাজ, কারণ ওনাকে ওপর থেকে দেখলে যতটা চঞ্চল মনে হতো, ঠিক তার উল্টো হলো প্রকাশ কর্মকারের ভেতরটা। আমি দেখেছি বহু ক্যাম্পে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অন্তত প্রকাশদার সাথে আমি ১০০-র উপরে ক্যাম্প করেছি গোটা ভারতবর্ষে। সকাল হলো প্রকাশদা যেই কাজে বসলেন যেন সমাধিস্থ, সেটা সকাল 10টা হতে পারে, 9টা হতে পারে, সেখান থেকে প্রকাশদাকে কেউ সরাতে পারত না। সন্ধ্যেবেলা আরেক প্রকাশদা, তার এমন উৎসাহ, এমন আনন্দ করা, তার নাচ, তার গান, আমাদের সাথে মজা করা, আমাদেরকে ভালোবাসা, সেটা আরেক প্রকাশদা। কিন্তু প্রকাশদার ভেতরের যে শিল্পী প্রকাশদা, সেটাকে আমরা অনেকে বুঝিনি। আমি ভীষণভাবে চেষ্টা করেছি প্রকাশদাকে বুঝতে, এখনও আমি চেষ্টা করি প্রকাশদাকে বুঝতে, এবং আমার দেখা ভারতবর্ষের সবচেয়ে ভালো শিল্পী প্রকাশদা আমার দেখা। আই উইদিনের নির্দেশক গৌতম দাস জানান, প্রদর্শনী চলবে এ মাসের 12 তারিখ পর্যন্ত। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।